আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এগিয়ে আসছে সাইক্লোন ইয়াস, ৩ নম্বর সতর্ক সংকেত। পটুয়াখালী ও সাতক্ষীরার কয়েকটি গ্রাম প্লাবিত, কিছুক্ষণের মধ্যেই আঘাত হানবে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায়। ব্ল্যাক ফাঙ্গাস সন্দেহে একজনের মৃত্যু, চিকিৎসাধীন আরও 2 জন, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ছোঁয়াচে নয়, অভয় চিকিৎসকদের। রোহিঙ্গা প্রত্যাবাসনে সৃষ্ট অনিশ্চয়তায় উদ্বেগ প্রধানমন্ত্রীর। বাংলাদেশের ভূমিকার প্রশংসা জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্টের। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের। 8ম সেঞ্চুরি মুশফিকের। আইসিসি সুপার লিগের শীর্ষে টাইগাররা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শক্তিশালী সাইক্লোনে পরিণত হয়েছে ইয়াস। এটি মোংলা সমুদ্র বন্দর থেকে 320 কিলোমিটার দূরে রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দমকা ও ঝোড়ো হাওয়া সহ থেমে থেমে বৃষ্টি হওয়ার পাশাপাশি উপকূলীয় ও নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। বন্ধ রয়েছে সারা দেশের নৌ চলাচল। ঢাকায় আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং তা 8 থেকে 10 কিলোমিটার গতিতে উপকূলের দিকে ধেয়ে আসছে। বুধবার ভোর নাগাদ তা উপকূলের কাছ দিয়ে ভারতের উড়িষ্যা অতিক্রম করবে। ঘূর্ণিঝড়ের বর্তমান রূপ পরিবর্তন না হলে বাংলাদেশের প্রভাব খুব একটা পড়বে না বলে জানান আবহাওয়াবিদ। ঝড়ো হওয়ার কারণে অথবা প্রবল বৃষ্টিপাতের কারণে অথবা পূর্ণিমার কারণে জোয়ার বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশে কিছু কিছু ক্ষতি হতে পারে। সেই বিষয়ে আমাদের পরামর্শ হলো সবাই যেন প্রস্তুত থাকে, এবং আমরা বলছি আমরা সবাই প্রস্তুত থাকব যতক্ষণ পর্যন্ত ঘূর্ণিঝড়টি সম্পূর্ণ উপকূল অতিক্রম করে না যাচ্ছে। এদিকে ঘূর্ণিঝড় মোকাবেলায় ভার্চুয়ালি প্রস্তুতি সভা করে সংশ্লিষ্টদের কর্মস্থলে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। উড়িষ্যার দিকে যাবে, তো উড়িষ্যার দিকে গেলে খুলনার ওই অঞ্চলগুলোতে হয়তো পার্শিয়াল আঘাত হানবে, এবং পার্শিয়াল আঘাতটাও আমাদের জন্য অনেক সময় খুব ভয়ঙ্কর হয়। আমাদের সকল কর্মকর্তা কর্মচারীরা সশস্ত্র স্টেশনে যেমনি থাকবেন এবং জনপ্রতিনিধিরা সম্পূর্ণ প্রস্তুত ভাবে তাদের স্ব এলাকায় অবস্থান করবেন। জীবন বাঁচাতে ও সম্পদ রক্ষায় আশ্রয় কেন্দ্রগুলোকে পূর্ণাঙ্গ ব্যবহার করতে উপকূলীয় মানুষদের প্রতি অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ঘূর্ণিঝড় ইয়াসের গতি প্রকৃতির খবর রাখতে আবহাওয়া অধিদপ্তরে আছেন আমাদের সহকর্মী দীপন দেওয়ান। এখন আমরা সরাসরি কথা বলবো তার সাথে। দীপন, ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? রায়হান, এই মুহূর্তে ঢাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সুতরাং বোঝাই যাচ্ছে যে উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, সেই অঞ্চলগুলোতে বৃষ্টির পরিমাণ রয়েছে এবং অনেক উপকূলীয় এলাকায় পানি প্লাবিত হয়েছে, ভিতরে ঢুকে গেছে। এবং আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ যেই তথ্যটি রয়েছে, কিছুক্ষণ আগেই আমরা কথা বলেছি এখানকার একজন কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে যেটি বললেন যে এই ইয়াস যেই ঘূর্ণিঝড়টি রয়েছে এটি মূলত পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার দিকে ধাবিত হচ্ছে, এবং সেই ক্ষেত্রে এই ঘূর্ণিঝড়ের প্রভাব আমাদের বাংলাদেশে খুব একটা পড়ার সম্ভাবনা নেই। সর্বনিম্ন যদি আমরা বলি সেটি হচ্ছে যে এই ঘূর্ণিঝড়টি আমাদের বাংলাদেশের উপকূলীয় অঞ্চল থেকে 200 কিলোমিটার দূরে অবস্থান করবে। সেই হিসাবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব বেশ খানিকটা কম পড়বে। আর যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা এবং ফুল মুন রয়েছে, সেই কারণে জোয়ারের একটি বিষয় রয়েছে, এবং এই জোয়ারের বিষয়টির কারণেই মূলত এই ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাস হতে পারে, এবং সেই জলোচ্ছ্বাসটি বলা যায় যে 7 থেকে 8 ফুট হতে পারে। এবং এই জলোচ্ছ্বাসের কারণে এরই মধ্যে কিন্তু আমাদের উপকূলীয় অনেকগুলো জায়গাতে প্লাবিত হয়েছে, আমি যেটি আগেই বলছিলাম। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মূলত আমাদের উপকূলীয় এলাকায় 60 থেকে 80 ঘন্টা বেগে বাতাস প্রবাহিত হবে। আর এই ঘূর্ণিঝড়ের মূল বিষয় যেটি রয়েছে আঘাত হানার, সেটি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দিকে দুপুর নাগাদ আঘাত হানবে, এবং
এই ঘূর্ণিঝড়ের যেই আয়তনটি রয়েছে সেটি বেশ বড় এবং এই কারণে এটি স্থলভাগে যেতে হয়তো সন্ধ্যা বয়ে যাবে এবং তারপরই হয়তো এই ঘূর্ণিঝড়ের পরবর্তী অংশ হিসেবে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে এবং ভারী বৃষ্টিপাতও হতে পারে এবং সেটি ঢাকা এবং বিভিন্ন জায়গায় বিশেষ করে এই মুহূর্তে বেশিরভাগ জায়গাতেই আসলে একটি ঘুমট অবস্থা বিরাজ করছে এবং আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সব মিলিয়ে বাংলাদেশে তেমন একটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, তবে উপকূলীয় যেই সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে ফসলি জমি বা এই ধরনের কিছু ক্ষয়ক্ষতি হবে, তবে মানুষজনের যে খুব ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা সেটি এই মুহূর্তে নেই। রায়হান। দীপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আবহাওয়ার সর্বশেষ খবরাখবর জানার জন্য আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের সহকর্মী দীপন দাওয়ান জানাচ্ছিলেন ঘূর্ণিঝড় ইয়াসের সর্বশেষ খবরাখবর। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে অস্বাভাবিকভাবে জোয়ারের পানি ঢুকে কমপক্ষে 9টি গ্রাম তলিয়ে গেছে। কুয়াকাটায় 8,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। মহিপুর ইউনিয়নের নিজামপুর বাঁধ ভেঙে পানি প্রবেশ করায় ঝুঁকির মধ্যে রয়েছে কয়েকশো পরিবার। এছাড়া অরক্ষিত বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে রাঙ্গাবালী উপজেলায় 13টি, কলাপাড়ায় 15টি সহ মোট 32টি গ্রাম প্লাবিত হয়েছে। বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা। কয়েকশো পুকুর ও ঘের পানিতে ডুবে গেছে। ঝালকাঠিতে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। বিষখালী ও সুগন্ধা নদীর পানি স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট বেড়েছে। ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে পড়ায় দুশ্চিন্তায় এলাকাবাসী। এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদীর পানি বেড়েছে মোংলা ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায়। সাতক্ষীরায় সুন্দরবন সংলগ্ন নদীগুলোতে জোয়ারের পানি বেড়েছে। কয়েকটি জায়গায় বেড়িবাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে বালির বস্তা ফেলে পানি রোধের প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বাংলাদেশেও কয়েকজন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। তবে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত সন্দেহে একজনের চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছে বারডেম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলছেন, পুরোপুরি নিশ্চিত হতে অন্তত 72 ঘন্টা অপেক্ষা করতে হবে। রোগীর চিকিৎসক জানিয়েছেন, যেহেতু এটি ছোঁয়াচে নয়, তাই এ নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। সম্প্রতি ভারতে করোনার রোগী ব্যাপক হারে ছত্রাকে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন, যেটি এখন ব্ল্যাক ফ্যাঙ্গাস নামে পরিচিত। এটি ভারতে বেশ আতঙ্ক তৈরি করেছে। এর পাশাপাশি হোয়াইট ফ্যাঙ্গাস নামেও আরেক ধরনের ছত্রাকের আক্রমণে করোনা রোগী মারা যাচ্ছেন। এমন অবস্থায় মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিডের চীনা ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ নিয়ে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান। ভারতে আপনারা জানেন যে কিছু ফাঙ্গাস দেখা যাচ্ছে, যে ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস, ওটা আরেকটা সমস্যা। তো বাংলাদেশেও এই আমি জানতে পারলাম যে এই কিছু পাওয়া গেছে, একটা দুটো রুগী পাওয়া গেছে। তা আমাদেরকে আগে থেকে সাবধান হতে হবে। এদিকে বারডেম হাসপাতাল কর্তৃপক্ষ জানান, কোভিড পরবর্তী উপসর্গ নিয়ে সাতক্ষীরা থেকে 17 মে এক রোগী হাসপাতালটিতে ভর্তি হন। নানা ধরনের পরীক্ষা নিরীক্ষার পর তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হতে পারেন এমন সন্দেহ হয় চিকিৎসকদের। বর্তমান যদি আমাদের হসপিটালে অ্যাডমিশন নেওয়া আছে, পোস্ট কোভিড অনেক রকম আমাদের সমস্যা হচ্ছে এর, তো এটা আমরা একটু ফাঙ্গাল ইনফেকশনের মতো একটু মনে করলাম। দেন ইনভেস্টিগেশন হচ্ছিল আর কি। তো কালকে কিছু পরীক্ষা নিরীক্ষায় সাসপেক্টেড আপনার ওই যে মিকোমাইকোসিস আমরা সাসপেক্ট করতেছি। দিস ইজ নট কনফার্ম ডায়াগনোসিস অ্যাকচুয়ালি। কালকে আমরা এটা সন্দেহজনকভাবে রোগীটাকে আমরা রেখেছি আমাদের এখানে। আর এর পরবর্তী যেসব ইনভেস্টিগেশন এবং যেখানে আপনার ডায়াগনোসিসটা ফাইনাল হবে, সেই প্রসেসটা বর্তমানে আরম্ভ হয়েছে আজকে আমাদের এখানে। আমি ইতিমধ্যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের কনসার্ন পার্সনদেরকে এই রোগীর সম্পূর্ণ পার্টিকুলার্স আমরা কি করতেছি, কি করব সব জানিয়ে দিয়েছি। তারা আমাদেরকে কিছু গাইড করেছে এবং বলেছে আপনারা আপনাদের চিকিৎসাটা চালান। ওই রোগীর চিকিৎসক অধ্যাপক দেলোয়ার হোসেন জানালেন, করোনায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। ফাঙ্গাল যে কালচার এবং স্টেনিংয়ে আমরা পেয়েছি, এটা তার যে ক্যারেক্টারিস্টিক যেগুলো থাকে, চরিত্রগত যে জিনিসগুলো, সেটা আমাদের পেয়েছি। কিন্তু কালচার হতে আমাদের আরও 3-4 দিন সময় লাগবে, কারণ এটা 5 থেকে 7 দিন সময় লাগে রিপোর্টটা পাওয়ার জন্য। ক্লিনিক্যাল জাজমেন্ট এবং আদার উপাত্ত ক্লিনিক্যাল জাজ, সেক্ষেত্রে আমাদের ব্ল্যাক ফাঙ্গাস বা মিকোমাইকোসিস হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আমরা চিকিৎসা শুরু করে দিয়েছি। আমরা ওই রিক্সে যাইনি যে রোগীরা যদি খারাপ হয়ে যায়। কিন্তু আসলে ব্ল্যাক ফাঙ্গাসটা ওইটা ভারতের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। কারণ হচ্ছে এই ফাঙ্গাসটা কিন্তু সব পরিবেশই ছিল, আগেও ছিল, এখনও আছে।
কোভিড হওয়ার আগেও ছিল। এটা ছোঁয়া না এবং একজন থেকে আরেকজন যাবেও না। এর আগেও বারডেম হাসপাতালে একজনকে ব্ল্যাক ফাঙ্গাস রোগী হিসেবে সন্দেহ করা হলেও পরবর্তীতে তার রিপোর্ট নেগেটিভ আসে। ট্রিটিং ফিজিশিয়ান রোগীটাকে ট্র্যাকে রেখেছিল এবং বিএসএমও ডক্টরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা স্যাম্পলটা আবার টেস্ট করেছে, তারা বলেছে যে নেগেটিভ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দেশে করোনা শনাক্তের 444তম দিনে মৃত্যু শনাক্ত দুটোই বেড়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় দেশে আরও 40 জনের মৃত্যু হয়েছে। এর মাঝে 26 জন পুরুষ ও 14 জন মহিলা। এ নিয়ে করোনায় মারা গেলেন 12,441 জন। 24 ঘন্টায় 1,675 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হলেন 7,92,196 জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 1,279 জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হলেন 7,32,810 জন। একদিনে করোনা শনাক্তের হার 10.08, সুস্থতার হার 92.50 ও মৃত্যুর হার 1.57। 7 দিনের লকডাউন চলছে করোনা ঊর্ধ্বমুখী সংক্রমণের জেলা চাঁপাইনবাবগঞ্জে। লকডাউনে জেলা থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। পণ্যবাহী ট্রাক বা যানবাহন ছাড়া অন্যান্য যানবাহন চলাচলও বন্ধ রয়েছে। বৈরী আবহাওয়ায় রাস্তায় মানুষের চলাচলও বেশ কম। লকডাউন কঠোরভাবে কার্যকরে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও পুলিশ মাঠে রয়েছে। শহরের 27 জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। বাড়ির বাইরে বের হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাজার সচল রাখতে বাগান থেকে ট্রাকে এবং কুরিয়ারের মাধ্যমে আম পরিবহনের ব্যবস্থা রাখা হয়েছে। কলকারখানা চলছে নিজস্ব ব্যবস্থাপনায়। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলায় জুড়ে 1 সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। জেলায় 1 সপ্তাহে করোনা সংক্রমণের হার 50%-এরও বেশি। সংক্রমণ বাড়তে থাকা এলাকাগুলোতে লকডাউনের পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আক্রান্ত আবারও বাড়তে থাকায় এবং ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় এখনই এলাকাভিত্তিক লকডাউন না দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে শঙ্কা তাদের। ফের বাড়ছে করোনার সংক্রমণ। 1 থেকে 1.5 সপ্তাহ আগে শনাক্তের হার 5% নেমে এলেও এখন তা 10%-এরও বেশি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে ভারতীয় ভেরিয়েন্টের উপস্থিতি গণপরিবহন সহ সবকিছু খুলে দেয় এই বিপজ্জনক অবস্থা। সারা দেশে একটি করোনার মানচিত্র বা করোনার ম্যাপিং করতে হবে। যে যে অঞ্চলে করোনা বেশি সেই অঞ্চলগুলোকে স্থানীয় ভিত্তিতে লকডাউনে নিতে হবে এবং সেখানে অন্তত 14 দিনের জন্য একটি কঠোর বিধিনিষেধ আরোপ করতে হবে। একই সাথে স্বাস্থ্যবিধি মানার জন্য মানুষকে উৎসাহিত এবং বাধ্য করতে হবে। ভারতের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ বেড়েছে করোনার সংক্রমণ। দেয়া হয়েছে 1 সপ্তাহের লকডাউন। এর জন্য ভারতীয় ভেরিয়েন্টকে দুষছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভারতীয় ভেরিয়েন্টের ভয়াবহতা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার পরামর্শ তাদের। বর্তমানে যে অরিজিনাল যে ভাইরাস, ওটার তুলনায় প্রায় 100 ভাগ দ্বিগুণ বেশি সংক্রমণ করতে পারে। এটা আগে মহিলাদের কম হতো, এটা মহিলাদের মধ্যেও একই হারে হচ্ছে। আগে কম বয়স্কদের মধ্যে কম হতো, এটাতে কম বয়স্করাও এফেক্টেড। আগে টেস্ট করলেই চট করে বোঝা যেত এটাতে কিছু থাকবে যে টেস্টে ধরা না পড়তে পারে। এবং আগে যারা আইসিইউতে যেত ওরা প্রায় 7-10 দিনের মাথায় আইসিইউতে যেত। এখন যারা আইসিইউতে যাচ্ছে ওরা 3 থেকে 5 দিনের মধ্যে চলে যাচ্ছে। এগুলো হচ্ছে মৃত্যু হার ঘটানোর প্রধান কারণ সমূহ। ইন্ডিয়ান ভেরিয়েন্টটা বাংলাদেশে কিরকম বিহেভ করবে এটা এখনো পুরোটা বোঝা যাচ্ছে না। এই জন্য যে যাদের আগে একবার হয়ে গেছে ওদের আবার হওয়ার সম্ভাবনা কি পরিমাণ সেটার উপর নির্ভর করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাস্ক পরা, সামাজিক দূরত্ব রক্ষা সহ জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন, চীনা কোম্পানি সিনোফার্মের কাছ থেকে 1.5 কোটি ডোজ করোনার টিকা কিনছে বাংলাদেশ। তিনি জানিয়েছেন, টিকা কেনার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। শিগগিরই এ বিষয়ে চুক্তি হবে। আগামী মাসেই 50 লাখ ডোজ টিকা দেশে আসবে। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এর আগে জাতিসংঘের 75তম সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট ভলকান বোজরিকের সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। পরে যৌথ বিবৃতিতে ভলকান বোজকি বলেন, ভাষাঞ্চরে রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাংলাদেশ যে সুব্যবস্থা করেছে
তা সারা বিশ্বে শরণার্থী সংকট মোকাবেলায় একটি উদাহরণ। রোহিঙ্গাদের ফেরত নেওয়া হবে না, মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধানের এমন মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তার এই বক্তব্য সমর্থনযোগ্য নয়। এমনকি পৃথিবীর কোনো দেশে সামরিক অভ্যুত্থানও সমর্থন করে না জাতিসংঘ। জুন, জুলাই, অগাস্টে আমরা চেয়েছি আর পরবর্তীতে চেয়েছি। আমার বিশ্বাস চাইনিজ এটা ভ্যাকসিনটা আবার অর্ডার দেওয়ার পরে তৈরি করে, তো আমরা এখন দিয়েছি। আমার বিশ্বাস যে দেয়ার বি ফ্রি ফ্লো, যে কোনো সময়ে আমরা পাবো। সুতরাং আগামীতে আমাদের ভ্যাকসিন সমস্যা হবে না। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় সৃষ্ট অনিশ্চয়তায় উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভলকান বস্কির মঙ্গলবার সকালে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এ উদ্বেগের কথা জানান। বাংলাদেশ মিয়ানমারের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও ভলকান বস্কিরকে অবহিত করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অস্থায়ী আবাসনের জন্য ভাষাঞ্চরকে প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি সেখানে 18,000-এরও বেশি রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে। মানবিক বিবেচনায় এদের আশ্রয় দেয় বাংলাদেশের প্রশংসা করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভলকান বস্কির। করোনা মোকাবেলা করে অর্থনীতি সচল রাখতে প্রণোদনা প্যাকেজ এবং সকল শ্রেণী ও পেশার মানুষকে অর্থ সহায়তার কথা উল্লেখ করেন সরকার প্রধান। এছাড়াও স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা করেন তারা। পরে আরেকটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির নকশা উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী নকশার বিভিন্ন দিক দেখেন এবং ইতিহাস ঐতিহ্য বজায় রেখে নকশা প্রণয়ন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। করোনায় টালমাটাল অর্থনীতি আর কর্মসংস্থান চাঙ্গা করার লক্ষ্যে ৩ জুন আসছে নতুন বাজেট। নতুন বাজেটের আকার ছাড়াচ্ছে ৬ লাখ কোটি টাকার রেকর্ড। বাঁচামরার প্রশ্নে বাজেটে চমকের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে জীবন জীবিকা সচল রাখার উদ্যোগ। থাকছে স্বাস্থ্য খাতে মাস্টার প্ল্যান। চলমান প্রকল্প দ্রুত শেষ করতে সর্বোচ্চ বরাদ্দ যাচ্ছে মেগা প্রকল্পে। নানা সমালোচনা সত্ত্বেও বাজেটে এবারও থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। করোনা বিপর্যয়ের মধ্যেই ঘোষণা হতে যাচ্ছে দ্বিতীয় বাজেট। ৬ লাখ কোটি টাকার বাজেট ধরে এরই মধ্যে ২.৫ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি চূড়ান্ত করেছে সরকার, যেখানে সবচেয়ে বেশি ৬১,০০০ কোটি টাকার বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে, ৪৫,০০০ কোটি টাকার দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ বিদ্যুৎ ও জ্বালানিতে। মহামারীর এই সময়ে বরাদ্দের অঙ্কে স্বাস্থ্য খাত ৫ নম্বরে। এই খাতটিতে খরচ ধরা হয়েছে ১৭,০০০ কোটি টাকা। সব মিলিয়ে বাজেটের মূল উদ্দেশ্য এবার অর্থনীতি চাঙ্গা করা। এই বাজেটে আমরা চাইব যে ক্ষতি আমাদের করে ফেলেছে কোভিডে, বিশেষ করে আমাদের অর্থনৈতিক জীবনে, বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ, যাদের কোনো স্থায়ী পেশা নেই, তাদের যে ক্ষতিটা হয়ে গেছে এটিকে কীভাবে পুষে আনা। বড় সেক্টরগুলো যদি উজ্জীবিত হয়ে যায় তাহলে এদের সেক্টর অটোমেটিকলি উজ্জীবিত হয়ে যাবে, কাজে চলে আসবে। জীবন ও জীবিকা যেটাকে সুন্দরভাবে বলা হয়, এই দুইটা সমন্বয় করা, সেইটাই সরকারের প্রাধান্য। মহামারী নিয়ন্ত্রণে এবার কৃষি ও কর্মসংস্থান সহ ৮টি খাত পাচ্ছে বিশেষ গুরুত্ব। বাড়ছে ভর্তুকিও, যা কর্মহীন মানুষকে স্বস্তির পাশাপাশি হাহুতাশ দূর করতে সহায়তা করবে আশাবাদ পরিকল্পনা মন্ত্রীর। যাদের ঘরে টাকা আছে তারা টাকা ভাঙিয়ে খাচ্ছে, যাদের ঘরে বাড়তি সম্পদ, এটা গরু আছে, ছাগল আছে, বিক্রি করে খাচ্ছে। যাদের কিছুই নাই তাদেরকে আমরা সরাসরি কিছু ক্যাশ দেওয়ার চেষ্টা করতেছি। এইটা এবার দিব, বাড়িয়ে দিব, টাকার পরিমাণ না, সংখ্যা। আরও বেশি করে যারা এই আওতার বাইরে ছিলেন এদেরকে আনার চেষ্টা করব। অর্থনীতিবিদরা বলছেন, করোনা শিগগিরই দূর হচ্ছে না, এটা ধরে নিয়েই সাজাতে হবে বাজেট। অন্তত ১০ কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা থেকে বাড়াতে হবে বরাদ্দ। কষ্টে থাকা মানুষকে দিতে হবে দরকারি সহায়তা। যদি বাংলাদেশে বিনিয়োগ আবার ফেরত আনতে হয়, যদি বাংলাদেশে আবার প্রবৃদ্ধি যদি উচ্চ পর্যায়ে নিতে হয়, আমাদেরকে করোনাকে দমন করতে হবে। এডিপিতে এই প্রকল্পগুলি আনতে হবে, অন্য কোনো প্রকল্প আনার দরকার নেই। নতুন করে যে টাকা লাগবে সেই অতিরিক্ত অর্থ প্রয়োজনে সরকার যেন ধার করে হলেও বাজেট ডেফিসিট দিয়ে ধার করে সেইগুলো বাস্তবায়ন করে, কারণ সেটা বাস্তবায়ন না করলে আমাদের অর্থনৈতিক পুনরুদ্ধার সম্ভব হবে না। অবৈধ উপায়ে টাকা উপার্জনের পথ বন্ধে কালো টাকা সাদা করার সুযোগ না দেওয়ার পক্ষে মত দেন অর্থনীতি বিশ্লেষকরা। এবং সেই জন্যই এখন থেকে প্রস্তুতি নিতে হবে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর দক্ষিণখানে সর্দার বাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে এক যুবকের ৬ টুকরো করা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। খুনের ঘটনায় মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমানকে আটক করেছে র্যাব। স্ত্রীর দিকে কুনজরের প্রতিবাদ করায় আজহারকে মসজিদের ইমাম আব্দুর রহমান খুন করেছেন বলে জানায় র্যাব। হত্যাকাণ্ডে ব্যবহৃত ৩টি চাকু
ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। রাজধানীর দক্ষিণখানে সর্দারবাড়ি জামে মসজিদের সামনে গতকাল থেকে বাতাসে ভেসে বেড়াচ্ছে দুর্গন্ধ। এছাড়া দোতলায় ইমামের ঘরে লেগেছিল রক্তের ছাপ। এসব ঘটনায় সোমবার রাতে ইমাম মাওলানা আব্দুর রহমানকে আটক করে র্যাব। জিজ্ঞাসাবাদে আব্দুর রহমান জানান, শুক্রবার রাতে তার রুমেই বাঘ বিতণ্ডার এক পর্যায়ে খুন করা হয় আজহারকে। লাশ লুকিয়ে রাখতে 6 টুকরো করে সেপটিক ট্যাঙ্কের ভেতর ফেলা হয়। আর দুর্গন্ধ ঢাকতে সেপটিক ট্যাঙ্কের মুখ সিমেন্ট দিয়ে ঢালাই করা হয়। ইমাম আব্দুর রহমান যেটা বলেছেন যে তার ভিকটিম এসে তাকে ভয়ভীতি দেখিয়েছে এবং বলেছে যে তার স্ত্রীর দিকে তার একটা কুদৃষ্টি ছিল, কুনজর ছিল, এবং এই পর্যায়ে তাদের মধ্যে একটা হাতাহাতি বা ধস্তাধস্তি হয় এবং সেই পর্যায়ে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়। লাস্ট 5 থেকে 6 টুকরা করেছে, বিকজ আমরা যে লাশটা উদ্ধার করেছি এটা ডিকম্পোজড অবস্থায় ছিল, বাট আমরা 6 টুকরা উদ্ধার করতে পেরেছি। আর এটা উনি বলেছেন যে ফজরের নামাজের পর্যন্ত এটা উনি এই মানে টুকরা টুকরা করার কাজটা উনি করেছেন। রাত আনুমানিক 9:30 থেকে 10টার পর থেকে ভোর ফজর পর্যন্ত উনি এই কাজটা করেছেন এবং উনি একাই এই কাজটা করেছেন। স্থানীয়রা জানান, 33 বছর ধরে মসজিদটিতে ইমামতি করে আসছেন আব্দুর রহমান। কয়েকদিন ধরে তার আচরণ ছিল সন্দেহজনক। উনি নামাজ পড়াইছেন, নামাজে শুক্রবার দিন উনি 2 বার নামাজে ভুল করছেন। শনিবার দিন যাই আসরে তো ভুল করছেন। আব্দুর রহমান ও আজহারের মধ্যে সম্পর্ক ভালো থাকলেও ইদানিং দ্বন্দ্ব চলছিল, অভিমত এলাকাবাসীর। হুজুরের বাসায় যা, হুজুর আবার আসে, ফ্যামিলির মতন আর কি সম্ভব করছিল। যে লোকটিকে হত্যা করেছেন তার স্ত্রীর সাথে একটা পরকীয়া রয়েছে, যেটা সবার মাধ্যমে শুনতে পারছে। খুনের ঘটনায় পুলিশও তদন্ত শুরু করেছে। যেহেতু ইমাম আটক আছে, তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। পারিবারিক শত্রুতা, অনৈতিক সম্পর্ক, আর্থিক লেনদেন, এই সমস্ত বিষয়গুলি হতে পারে। লোমহর্ষক খুনের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। তীব্র রূপ নিয়েছে টাঙ্গাইলের বংশাই নদীর ভাঙন। নদী গিলছে বসত ভিটা, এর গর্ভে চলে যাচ্ছে মাদ্রাসা, গোরস্থান, ঈদগাহ মাঠ। হুমকির মুখে ঢাকা টাঙ্গাইল রেল লাইন। গেল বন্যায় ধসে গেছে শহর রক্ষা বাঁধের একাংশ। জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ড আশার বাণী শোনালেও কোনো উদ্যোগ নেই। বর্ষার আগে নিরাপত্তা বেষ্টনী তৈরির কাজে নেমেছেন স্থানীয়রা। নদী ভাঙে, নিঃস্ব হয় মানুষ। টাঙ্গাইল সদর উপজেলার কয়েকটি গ্রামের অসংখ্য পরিবার সহায় সম্বল হারিয়েছে বংশাই নদীর ভাঙনে। শালিনা গ্রামের অর্ধশত বছরের পুরনো কবরস্থান সহ মাদ্রাসা ও ঈদগাহ মাঠ সহ অসংখ্য বসত ভিটা রয়েছে হুমকিতে। আমাদের গ্রামের প্রায় অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাইতেছে। অতি তাড়াতাড়ি যদি এটার ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই প্রতিষ্ঠানগুলো এবং এই গ্রামগুলো টিকে থাকবে না। গেল বন্যায় ভেঙেছে শহর রক্ষা বাঁধ। ভাঙন রোধে জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডকে বারবার তাগাদা দিয়েও কোনো ফল হয়নি। নিরুপায় এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে তৈরি হচ্ছে বাঁশ ও কাঠের সুরক্ষা বেষ্টনী। নিজ উদ্যোগে তারা এই বাঁধের কিছু এই প্যালাসাইডিং এর কাজ করতেছে। আমরা এলাকাবাসী স্বেচ্ছাশ্রম দিয়ে আপাতত এটা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করতেছি। বরাবরের মতোই আশ্বাস দিলেন জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ড। আসন্ন বন্যা মৌসুম, সেই বন্যা মৌসুমে যাতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয় নদী ভাঙনের কারণে, সেই বিষয়টা আমাদের নজরে আছে, আমরা ব্যবস্থা গ্রহণ করব। নদী শাসন পাশাপাশি যাতে নদীর 2 তীর সংরক্ষণ করা যায়, স্থায়ী সংরক্ষণের চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আশ্বাসে বিশ্বাস নেই ভুক্তভোগীদের। টেকসই বেড়িবাঁধের জন্য পদক্ষেপ দেখার অপেক্ষায় তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। এগিয়ে আসছে শক্তিশালী সাইক্লোন ইয়াস। 3 নম্বর সতর্ক সংকেত। পটুয়াখালী ও সাতক্ষীরার কয়েকটি গ্রাম প্লাবিত। কিছুক্ষণের মধ্যে আঘাত হানবে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায়। ব্ল্যাক ফাঙ্গাস সন্দেহে একজনের মৃত্যু, চিকিৎসাধীন আরও 2 জন, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ছোঁয়াচে নয়, অভয় চিকিৎসকদের। রোহিঙ্গা প্রত্যাবাসনে সৃষ্ট অনিশ্চয়তায় উদ্বেগ প্রধানমন্ত্রীর। বাংলাদেশের ভূমিকার প্রশংসা জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্টের। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের। 8ম সেঞ্চুরি মুশফিকের। আইসিসি সুপার লিগের শীর্ষে টাইগাররা।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।